নমস্কার, ট্রাইব বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে যাকে পেয়ে গিয়েছি তাকে আপনাদের সবাই চেনেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে ট্রাইব বাংলার পর্দায়। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব বাংলায়। নমস্কার। ট্রাইব টিভির যত দর্শক তাদের সকলকে শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। প্রচার কার্য কেমন চলছে? প্রচার মানে চারটে উপনির্বাচন সামনেই আছে, তার জন্যে তৃণমূল কংগ্রেস প্রয়োজনীয় প্রচারের সমস্ত ব্যবস্থাপনা এবং রোডম্যাপ তৈরি করেছে। তো সেই রকম তার জন্যে আজকে রায়গঞ্জে প্রচার হচ্ছে। এর আগে রানাঘাটে গিয়েছিলাম, ফেরত গিয়েই যাব বাগদাতে, এবং মানিকতলা তো আছি। এই চারটে জায়গার নির্বাচনের প্রচার চলছে, ভালোই হবে। সব থেকে বেশি কোন জায়গাটা মনে হচ্ছে যে এই জায়গাটিতে আরেকটু বেশি নজর দিতে হবে? এবং তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা এই ইলেকটোরাল ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র, যেটাকে আমরা পরিভাষায় বলে থাকি, তাতে ইলেকশন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং সেখানে তিনি মানুষের মতামত যেহেতু নেওয়া হয় এবং মানুষকে টেকিং ফর গ্রান্টেড, এটা সবথেকে শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাকে মনে করেন না যে কোনো মানুষকে টেকিং ফর গ্রান্টেড করা উচিত, এবং করেনও না। তাই জন্য যতবার মানুষের কাছে যাওয়ার প্রশ্ন আসে ততবারই সম্পূর্ণ সিরিয়াসনেস, তাদেরকে শ্রদ্ধা, সম্মান, মান্যতা দিয়ে আমরা ইলেকশনে যাই। সে উপনির্বাচনই হোক, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কিংবা লোকসভার নির্বাচন, সব ক্ষেত্রেই আমরা নিজেরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সুতরাং মানুষকে সম্মান দিয়ে তার মন বুঝে তার কাছে যাওয়ার অধিকার, চেষ্টা করার অধিকার আমাদের আছে। কিন্তু তার থেকেও বড় অধিকার হচ্ছে মানুষ সিদ্ধান্ত নেবে শেষ মুহূর্তে যে কাকে সে ভোট দেবে, এবং যাই ফলাফল হোক না কেন সেটা মাথা পেতে সম্মানের সঙ্গে গ্রহণ করা। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইডিওলজি, তৃণমূল কংগ্রেসের পথ। একেবারেই। জয়প্রকাশবাবু, আরও একটা বিষয় যদি জানার চেষ্টা করব, বিধানসভা উপনির্বাচনের আগে আগে একটা ইস্যু এখন উঠে এসছে, সেটা হচ্ছে হকার উচ্ছেদ। বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে এবং সামগ্রিকভাবে আজ একেবারে প্রশাসনিক বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলছেন যে হকার উচ্ছেদের কথা তিনি বলেননি, যে যারা সত্যিকারের বেদখলভাবে একেবারে দখলদারির মাধ্যমে সেই জায়গাগুলোকে ভরাট করে রেখেছে তাদেরকে সরিয়ে দেওয়া। তিনি হকার উচ্ছেদের কথা কিন্তু তিনি একবারও বলেননি। সেই ক্ষেত্রে অনেকেরই নাম আসছে প্রকাশ্যে যারা কিনা তোলাবাজি করেছে, এমনও শব্দ শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো স্টেপ থাকবে? না, এটা দেখুন, এটা একটা জটিল বিষয় মনে রাখা দরকার যে রাস্তার ধারে পসরা সাজিয়ে হকাররা যারা বসছেন তাদের জীবন জীবিকার একটা বড় প্রশ্ন আছে। কারণ আমরা যতই পৃথিবীর পঞ্চম না চতুর্থ ইকোনমি হতে চলেছি এই নিয়ে ঢক্কা নিনাদ করা হোক না কেন, এখানে অধিকাংশ মানুষ গরিব লোক। ভারতবর্ষের জন্য এটাই হচ্ছে একটা বড় ফ্যালাসি যে তারা একদিকে নরেন্দ্র মোদী বলেন, আমি আসছি হকারের প্রশ্নে, কারণ কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সকলের বোঝা উচিত। নরেন্দ্র মোদী যতই ঢক্কানিনাদ করুন না কেন যে আমরা পৃথিবীর লার্জেস্ট ইকোনমির মধ্যে একটা, কিন্তু বস্তুত একই সঙ্গে তাকে স্বীকার করতে হয় 80 কোটি জনতাকে তিনি নাকি ফ্রি রেশন দিতে হয়, কারণ তারা খেতে পায় না বলে। সেটাও বলেন। একদিকে আমরা 5th লার্জেস্ট ইকোনমি, আর অন্যদিকে 80 কোটি জনতা তারা বিনামূল্যে রেশন নিয়ে বেঁচে থাকে। এটা তো চলে না একসঙ্গে। এটাই কেন বললাম, এই হকারের সমস্যা দেখতে গেলে
একদিকে তারা পসরা সাজিয়ে বসছে, সাধারণ মানুষের কাছে জিনিসপত্র বিক্রি করে সংসার চালাবে, তার জন্যে তাদের দোকান নেই, তারা রাস্তায় নেমে রাস্তাটাকে ব্লক করে ফুটপাতটাকে আটকে তারা করছে। সেখানে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে চলাচলের, সরু রাস্তা আরও সরু হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে, রাস্তায় জিনিসপত্র বিক্রি করার পরে প্লাস্টিক ইত্যাদি আবর্জনা তৈরি হচ্ছে, জল জমছে, নানাবিধ পরের পর সমস্যা তৈরি হচ্ছে। তো তাহলে যেটা আজকে বলেছেন মাননীয়া, সেটা হচ্ছে যে দিল্লির রাস্তায় কেন হকার নেই, কারণ তারা কঠোরভাবে তাদেরকে বসতে দেয় না, তাদেরকে পাত্তাও দেয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি চান হকারদের উচ্ছেদ না করে, হকারদেরও অধিকার আছে জিনিসপত্র বিক্রি করে তাদের সংসার চালানোর। আবার সাধারণ মানুষের অধিকার আছে ফুটপাতের অধিকার, রাস্তার অধিকার, স্বচ্ছন্দে যাতায়াত করার অধিকার। এই দুটো অধিকারের যদি সংঘর্ষ হয় তাহলে দেখতে হবে দুদিকেই তারা যেন নিজেদের অধিকারটাকে যত সম্ভব বজায় রাখতে পারেন। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা যে যাই বলুক না কেন, তিনি প্রথমে বলেছিলেন যে হকারের দিকে আমরা যখন নজর দিইনি তখন তারা তাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে 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 এমন জায়গায় চলে এসছেন যে সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে। দোকানদার পসরা সাজিয়ে বসছে, তার একটা হয়তো ছোট দোকান আছে, কিন্তু তার মালপত্র সে প্রত্যেক দিন ফুটপাত ছাড়িয়ে সামনে রাখছে, অনেক শহরেই দেখবেন। আবার অনেকেই ডালি সাজিয়ে এসে বসছেন মানুষের চলাফেরার রাস্তায়। এটা একটা জায়গা তিনি বলেছিলেন এইভাবে করা যাবে না, এবং আজকে ঘোষণা করেছেন আমরা একটা আলাদা জোন করে দেব যেখানে হকাররা বসবে। 1 মাস সময় দিচ্ছি, হকাররা যেন রাস্তার এনক্রোচমেন্ট, রাস্তাতে গিয়ে দখল করা, সেইটা যেন আর না করেন। তারা যতদূর সম্ভব হকাররা এই সমস্যার থেকে দূরে থেকে নিজেদের জিনিসপত্র বিক্রি করেন, এবং 1 মাস পরে উচ্ছেদ কাউকে করা হচ্ছে না, কারুর জীবন জীবিকা যাতে না যায় সেদিকে সরকার নজর রাখছে। আবার উল্টো দিকে হকিং জোন তৈরি করে তাদের পসরা সাজানোর জায়গা এমনভাবে করে দেওয়া হবে যাতে সাধারণ মানুষও চলাফেরার জায়গা পান। এটা হচ্ছে একটা সার্বিক সরকারের নীতি, তিনি আজকে বলেছেন, আগের দিনও বলেছিলেন। কিন্তু এর সঙ্গে একটা অন্য ঘটনা আছে যেটার জন্য তিনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তিনি নিজের দলের যদি কোনো ত্রুটি হয়, নিজের দলের মধ্যে যদি দেখা যায় কোনো অবক্ষয়, তাতে তিনি সেটাকে অ্যাড্রেস করতে পিছপা হন না, এবং সেটা করেন সকলের সামনে যে আমার এই জায়গাটা খারাপ হয়েছে, এটাকে ঠিক করা দরকার। সেই জন্য বলেছিলেন যে আমাদের দলের, আমরা ক্ষমতায় আছি এখন পশ্চিমবঙ্গে, আমাদের দলেরই কিছু কিছু লোক তারা সুযোগ বুঝে বিভিন্ন ফুটপাতের অংশ, বিভিন্ন অন্য জায়গা হকারদের জন্যে পয়সা করে নিয়ে তাদেরকে বসিয়ে দিচ্ছে। এটা হচ্ছে খুব গর্হিত কাজ। উনি বলেছিলেন যে এই কাজটা আমাদের দলের যারা যুক্ত আছে তাদের প্রতি তিনি একটা সাবধান বাণী দিয়েছিলেন যে এটা চলবে না, এবং একই সঙ্গে বলেছিলেন যেরকম শিলিগুড়িতে বা অন্য জায়গায় সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে অনুমোদন ছাড়া, বেআইনিভাবে। এই সমস্ত কাজ দলে থেকে যারা আছে তাদের জন্য বলে দিয়েছিলেন দলে থেকে এই কাজ করা যাবে না, এবং পুলিশকে বলেছেন যে যথাযোগ্য ব্যবস্থা নিতে। এবং এটা আমি বলবো যে সারা ভারতবর্ষ কেন, পৃথিবীতেও যেখানে গণতন্ত্র আছে, যেখানে দলীয় গণতন্ত্র, মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে বিদ্যমান, সারা পৃথিবীতে অনেক জায়গায় আছে, সেই সব গণতান্ত্রিক দলের কোনো নেতার এ পর্যন্ত কোনো আমরা দেখিনি ক্ষমতা আছে যে মিডিয়ার সামনে নিজের দলের কাজের সমালোচনা করে
তিনি বলছেন এই কাজ হবে না, আমি পার্টি থেকে বার করে দেব, এবং সবার উপরে মানুষত্ব, মানুষের অসুবিধে হয় এমন কাজ আমি কারোর বরদাস্ত করব না। একেবারে সবার উপরে মানুষত্ব আপনি বলছেন, ঠিক এই জায়গাতেই দক্ষিণ চব্বিশ পরগনাতে আজকে একটা ঘটনা ঘটেছে, যেখানে একেবারে মহিলারা রাস্তায় নেমে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, ব্যবসা করতে দিন আমাদেরকে। দেখুন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আজকে সারা পশ্চিমবঙ্গে যত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান, তার মধ্যে 100 জন এসে বললেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, ছেড়ে দিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার? ক্ষমতা হবে? আর কেন ব্যবসা করতে হবে? সরকারের কাজ তো ব্যবসার সুযোগ দেওয়া নয়। সরকারের কাজ হচ্ছে পরিবেশ তৈরি করা, তার মধ্যে যারা ব্যবসা করবেন করবেন, কে আটকাচ্ছে তাদের? এটা হচ্ছে কিছুটা হলেও বিরোধী দল থাকে, তারা এই রকমভাবে একটা চটকদারি পরিবেশ তৈরি করে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার এতখানি গুরুত্বপূর্ণ এবং পপুলার, মানুষ মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, যে সেটাকে নকল করছে লাডলা বাহিনিয়া মধ্যপ্রদেশ, শিবরাজ সিং চৌহান এবং অন্য অন্য স্টেট। এখানে বলে গেলেন নরেন্দ্র মোদী এবং তার দল, আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা করে দেবো, কেউ বলছে 5000 টাকা করে দেবো। সুতরাং আজকে পেছন দিয়ে কেউ যদি কিছু মহিলাকে উত্ত্যক্ত করে বা তাদের কাজে লাগে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, এটা সম্পূর্ণভাবে একটা কষ্টকল্পিত একটা নাটক তৈরি করা। এবং যে মহিলারা এই কথা আপনি বলছেন, আমি দেখিনি সেইটা, যারা বলছেন কতজন ছিলেন সেটাও আমাদের দেখার দরকার, যে ব্যবসা করব এই কথাটা, কি ব্যবসা করবেন এবং তার জন্য তাদের কি দরকার সরকারের কাছ থেকে? লক্ষ্মীর ভাণ্ডার তার জন্য ছাড়তে হবে না তো। তার জন্য তারা সরকারের কাছ থেকে বলতে পারেন যে আমাদের ক্ষুদ্র ঋণ দরকার, কিংবা আমাদের অন্য অন্য সাহায্য দরকার। আমরা মাইক্রো ব্যবসা মানে মাইক্রো ইন্ডাস্ট্রি করব, ধূপ তৈরি করব, দেশলাই তৈরি করব, বাড়িতে কাঁথা স্টিচ করব, মহিলারা দের কথা বলছে। এরকম বহু স্বাবলম্বী মহিলা তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে এমএসএমই মাইক্রো বিজনেসে পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে প্রধান। সুতরাং কে আটকাচ্ছে তাদের? সুতরাং এটা সম্পূর্ণভাবে বিরোধীদের তৈরি করা একটা নাটক। একেবারে আপনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের সব থেকে বড় অ্যাসেট, এবং সব তৃণমূল নেতারা এই কথাটা বলে থাকেন। একেবারে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার ক্ষেত্রে, ওড়িশাতে সুভদ্রা যোজনা বলে একটি যোজনা শুরু হয়েছে, সেখানে 3500 টাকা দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, আপনি একটু রাজনৈতিক বিশ্লেষক, একটা বিষয় একটু জানার চেষ্টা করব। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার একেবারে বিজেপি সরকারকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে সেখানে একচ্ছত্র অধিকার করার চেষ্টা করছেন, এবং সেই জায়গাতে পুরীর জগন্নাথ মন্দিরে যখন বাংলার বিভিন্ন শরণার্থী যখন সেখানে যাচ্ছেন, বড় বড় হোর্ডিং দেখতে পাচ্ছেন যে সুভদ্রা যোজনা 3500 টাকা তারা পাচ্ছেন। ডিপ্রাইভ হচ্ছে বাংলার মানুষ? না না, ডিপ্রাইভের কথা না। সুভদ্রা যোজনার সেটা পরিবারে একজন পায়। এখানে লক্ষ্মীর ভাণ্ডারে পরিবারে কজন পাবে তার কোনো মাইন্ডিংস নেই, সীমারেখা করা নেই। প্রত্যেক মহিলাই পায়। সুতরাং আপনাদের ভেতরে ঢুকতে হবে ব্যাপারটার। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে হচ্ছে? না, শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার একটা মহিলাদের এম্পাওয়ারমেন্টের রাস্তা। কারণ এখনো পর্যন্ত আমরা মানি না মানি, পুরুষ শাসিত সমাজ। বলাই হয় মহিলারা বাড়িতে থাকবেন, ছেলে মেয়ে মানুষ করবেন, ঘর সংসার দেখবেন, রান্না করবেন, ঘর পরিষ্কার করবেন, আর সমস্ত কাজ করবেন। আর বাড়ির পুরুষ তারা হবে প্রোভাইডার। প্রোভাইডার মানে তারা ব্যবসা করুক, চাকরি করুক, যেভাবেই হোক না কেন, চাষবাস করুক, তারা অন্যের টাকাটা বা সার ব্যবস্থা করবেন। এবারেতে প্রশ্ন আসছে, দুজনের পরিশ্রম কিন্তু সমান সমান, কিছু অংশে মহিলাদের পরিশ্রম কম নয়, বরং বেশি হয়তো অনেক ক্ষেত্রে, কিন্তু তার জন্য তো তারা কোনো পয়সা কড়ি পান না। তাদের স্বামী বা কারুর মা, তারা তাদের পুরো বাড়ি সামলান, তার জন্য তিনি থাকেন ওখানে, খাওয়া দাওয়া করেন। যদি প্র্যাকটিক্যালি দেখতে হয়, তার কোনো রেমুনারেশন নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসে এই বিবাহিত মহিলাদের, মায়েদের জন্যে লক্ষ্মীর ভাণ্ডার করে বললেন, আপনারা সংসার প্রতিপালন করছেন, আপনারা সমাজের সবথেকে বড় খুঁটি, সুতরাং আপনাদের জন্যও থাকা দরকার কিছু, যেটা আপনি বলতে পারবেন এইটা আমার টাকা, সেটা যৎসামান্যই হোক না কেন। আমাকে একটি মহিলা বলেছিলেন, আমি বলেছিলাম তখন 500 টাকা ছিল, সেই 500 টাকার সময় আমি একজন মহিলাকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের গ্রাম বাংলার মহিলা, যে মাসিমা এই 500 টাকায় কি হয়? উনি একটা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন কি হয় আমি বলছি আপনাকে, শুনুন। 500 টাকা সত্যি মনে হয় কম, কিন্তু আমরা কোথায় গর্বিত। এই মা বলছেন যে আমার বাচ্চা ছেলে মেয়ে দুজনেই স্কুলে যায়, এক ছেলে এক মেয়ে স্কুলে যায়, গরমকালে স্কুল থেকে দৌড়ে দৌড়ে যখন আসে বাড়িতে, এসে অনেক সময় বলে, মা সামনে দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছে, একটা আইসক্রিম খাবো। আইসক্রিম মানে ওদের আইসক্রিম আর আমাদের কলকাতার ওই কাপ কোয়ালিটি আইসক্রিম না, কাঠির মাথায় বরফের টুকরো, চুষে চুষে খায়, কখনো 5 টাকা দাম, কখনো 10 টাকা দাম। বলে আমার কাছে কোথায় টাকা, আমার কাছে তো টাকা নেই, বাচ্চা ছেলে মেয়েগুলো গরমে আবদার করছে কিন্তু আমি দিতে পারতাম না, মনে কষ্ট হতো, তাদের বকতাম বলে না বলতাম। এখন যে টাকাটা পাই সেই 500 টাকা দিয়ে আমি আজকে মাসে 2 বার হোক 3 বার হোক, ওরা চাইলে আমি গর্বের সঙ্গে সেই টাকাটা দিতে পারি, যা গিয়ে আইসক্রিম খেয়ে আয়। মেয়েটা যখন বলে মাথায় একটা ক্লিপ কিনবো, আমি সেটা আমার টাকা থেকে তাকে দিতে পারি। এই যে গর্ব, মায়ের গর্ব যে নিজের টাকা থেকে, এটার যে কি অসাধারণ পরিধি, এটা ওই টাকার মাপে হবে না। এইটাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের সবথেকে বড় অ্যাচিভমেন্ট, যে সেন্স অফ প্রাইড, পাওয়ার না, সেন্স অফ প্রাইড, একটা সম্মানের একটা জায়গা। এটার জন্যেই লক্ষ্মীর ভাণ্ডার এত পপুলার, লক্ষ্মীর ভাণ্ডারকে পছন্দ করে এবং সারা পৃথিবী লক্ষ্মীর ভাণ্ডারকে অ্যাপ্রিসিয়েট করছে। একেবারে আপনি বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ অনেকটা এগিয়ে আছে, আজ রাষ্ট্রপতিও একই কথা বলেছেন। না, এই এগুনোটা সত্যি এগুনো না পেছনো, এগুলো মানে হচ্ছে যে আমি আবার আপনাকে বলছি যে অর্থনৈতিকভাবে এগিয়েছি, অনেক জিনিসপত্র গেজেটস হয়েছে, অনেক কিছু হচ্ছে, ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে, মানুষ ধার করে জিনিস কেনা বেড়েছে, কিন্তু সত্যি কি মানুষের অর্থ হাতে এসছে? গরিবত্ব গেছে? এখনো কি গরিব বা দারিদ্র সীমার নিচের লোকের সংখ্যা কমেছে? না, সেটা বেড়েই যাচ্ছে। আজকে 1000 লোকের হাতে যদি দেখা যায়, 1000 ফ্যামিলির হাতে সারা ভারতবর্ষের যত ওয়েলথ, অর্থ, তার সিংহভাগ এই 1000 লোকের হাতে, তাহলে কি করে 140 কোটি দেশের সব অন্য জনসাধারণ তারা কি করবে? সুতরাং হয়তো ওভারঅল বলা যাবে জিডিপি এখানে গেছে, ভারতবর্ষের ওয়েলথ ইন্ডেক্স এত হয়েছে, ইকোনমিস্টরা নানা কায়দা কানুন করে ভারতের জয়গান করে বলবে ভারত এগোচ্ছে, কিন্তু হিউম্যান ইন্ডেক্স সেখানে কি ভারত এগিয়েছে? আজকে কি শিশু মৃত্যুর হার কমেছে? নবজাত শিশুর মৃত্যু না বেড়েছে? তার মানে কি আমাদের হসপিটাল ভালো নেই? আমাদের চিকিৎসা ব্যবস্থা পৌঁছেছে সাধারণ মানুষের কাছে? যে কোনো মানুষ বলবে কিছু হলে আমি ফ্রিতে চিকিৎসা পাই। এই রাজ্যে নয় স্বাস্থ্যসাথী হয়েছে, অন্য রাজ্যগুলোর কি অবস্থা? সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মানে দেশ ভুটানে একটা ইন্ডেক্স তৈরি করেছিল ভুটান, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। আমরা অনেক সময় বলি না গ্রস ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, ডোমেস্টিক প্রোডাক্টের ওপরে ওরা বলেছিল তুমি প্রোডাক্ট অনেক বেশি বাড়াতে পারো, কিন্তু মানুষের সুখ কি বেড়েছে? আমি সেই প্রশ্ন করছি আজকে প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতিও যা বলেছেন, মানুষ কি সুখে আছে? মানুষ কি ভালো আছে?
এই প্রশ্নটা যতক্ষণ না প্রধানমন্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে করছেন ততক্ষণ ভারতবর্ষের আসল চিত্র পাওয়া যাবে না। আদানি আম্বানিকে নিয়ে উনি লাফাতে পারেন, অনেক কিছু বলতে পারেন, নিজে 10 লক্ষ টাকা দামের স্যুট পরতে পারেন, 5 লক্ষ টাকার পেন ব্যবহার করতে পারেন, কিন্তু ওই যে গরিব লোকটা, সমাজের সিঁড়ির শেষ প্রান্তে যে লোকটা, তার কথা কে ভাববে? তার কথা কিন্তু প্রধানমন্ত্রীও ভাবছেন না, রাষ্ট্রপতিও ভাবছেন না, বর্তমান মোদী সরকারও ভাবছে না। যে কারণে দেখবেন, শুধু একটা কথা বলে আমি শেষ করব, যে কারণে সবথেকে বেশি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য ইন্ডিয়ান রেল সারা পৃথিবীতে। ইন্ডিয়ান রেল গরিব মানুষের ব্যবহারের যাতায়াত ব্যবস্থা, সেইটাকে ভেঙে চুরে দিয়ে নরেন্দ্র মোদী বুলেট ট্রেন আর বন্দে ভারতে মন দিয়েছেন, যার টিকিটের দাম 3,000-4,000 টাকা। আর যারা 20 টাকা থেকে 30 টাকার টিকিট কেটে প্যাসেঞ্জার ট্রেনে উঠতেও, সেই সব প্যাসেঞ্জার ট্রেনগুলোকে শুধু নষ্ট করে দিয়েছেন তা নয়, তার যাত্রী সুরক্ষা নেই, যাত্রী স্বাচ্ছন্দ্য নেই। তাহলে কিসের আমরা এগোচ্ছি? সুতরাং এই দৃষ্টিভঙ্গিটাই সব থেকে বড় দরকার, যে রাস্তাটাকে ঝাঁ চকচকে করলাম কিন্তু সে রাস্তা দিয়ে গরিব লোকের চলার অধিকার নেই, সেটা এগোনোর পরিচয় নয়, সেটা একদিক থেকে পেছিয়ে যাওয়ার পরিচয়। জয়প্রকাশবাবু, একদম অন্তিম রণে চলে এসেছি, একদম সর্বশেষ প্রশ্ন করব। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে রায়গঞ্জবাসীকে আপনার কি বার্তা থাকবে কৃষ্ণ কল্যাণীর জন্য? আমি শুধু একটাই কথা বলবো, যে এই ইলেকশনটা, যেটা রায়গঞ্জের উপনির্বাচন, সেটা কেন্দ্রে স্থায়ী সরকার করার কোনো নির্বাচন নয়, মোদির নির্বাচন নয় যে মোদি আসবে কি যাবে। এবং এই উপনির্বাচনটা এই রাজ্যেরও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না যাবেন তারও নির্বাচন নয়। কারণ এই উপনির্বাচনের ফলাফলের ওপর না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো রকম এদিক ওদিক হবে, না মোদির ওখানে এদিক ওদিক হবে। কারণ এটা যে নির্বাচিত হবে সে দিল্লি যাবেও না। সুতরাং প্রশ্নটা হচ্ছে, তাহলে এই উপনির্বাচনের ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে যে রায়গঞ্জ সারা পশ্চিমবঙ্গের উন্নয়নের যে ধারা চলেছে তার সঙ্গে যুক্ত হবে কি যুক্ত হবে না। যদি মনে করুন, আমি তর্কের খাতিরে বললাম, রায়গঞ্জবাসী তারা বিজেপি কিংবা কংগ্রেস ক্যান্ডিডেটকে জেতালো, তারাও চিন্তা করছে কাকে ভোট দেওয়া উচিত, তাহলে যে বিধায়ক হবে সে কোনোদিন রায়গঞ্জের জন্যে দুটো ভালো প্রজেক্ট নিয়ে এসে রায়গঞ্জের উপকার করা, উন্নয়ন করা, সেসব দিকে যাবে না। সে বড়জোর শুভেন্দু অধিকারীর পাশে বসে স্লোগান দেবেন বিধানসভার সিঁড়িতে বসে, এতেই তার শুরু, এটাইতেই শেষ। আর উল্টো দিকে যদি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী এখানে জয়ী হয়, রায়গঞ্জবাসীকে আমি বলছি, তাহলে মনে রাখবেন এটা একটা যোগসূত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সরকার চলছে, তার যে উন্নয়ন কর্মসূচি সারা সব জেলার জন্যে, তার মধ্যে রায়গঞ্জ সেই ম্যাপে ঢুকে যাবে এবং রায়গঞ্জের জন্যে সেখানে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন পরিকল্পনা, নতুনভাবে এগিয়ে যাওয়ার একটা দিশা আসবে। সেই দিক থেকেই আমার মনে হয় রায়গঞ্জবাসী বুদ্ধিমান লোকজন, তারা চিন্তা ভাবনা করে ভোট দেন। তারা লোকসভার নির্বাচন, যেটা কেন্দ্রে স্থায়ী সরকার হবে কি হবে না, এই প্রশ্নে তারা মোদিকে সমর্থন করেছিল, বিজেপিকে সমর্থন করেছিল। কিন্তু উপনির্বাচন যেটা, এটা হচ্ছে দিদির নির্বাচন, মোদির নয়। এই দিদির নির্বাচনে তারা দিদিকেই সমর্থন করবে এবং রায়গঞ্জকে পশ্চিমবঙ্গের উন্নয়নের সঙ্গে জুড়ে দেবে। অশেষ ধন্যবাদ জয়প্রকাশবাবু, টাইম টিভি বাংলা। ধন্যবাদ সকলকে, আমার শুভেচ্ছা। একেবারে যে কথা বলে আজকের এই ইন্টারভিউ সেশন শেষ করব, মূলত জয়প্রকাশবাবু যা বললেন তার রেজাল্ট একমাত্র 13ই জুলাই আপনারাই সেই খাতাতে ভরতে পারেন। এবার দেখার যে 13ই জুলাই আদতেও মানুষ কাকে ভোট দিয়েছেন এবং কার পাল্লা ভারী করেছেন।